স্তব্ধ হয়ে গেল পাভেল। দ্রুত পায়ে এগিয়ে এলো শোভামের রুমের দিকে। দরজার সামনে কান পাততে অবাক হয়ে গেল। মুহূর্তে মাথার রক্ত উঠে গেল। গায়ের প্রতিটা শিরা উপশিরায় যেন রক্তের বদলে আগুন জ্বলছে। গায়ের সর্বোচ্চ শক্তিতে দরজার উপর ধাক্কা মেরে পড়ল। প্রেমা, তুই ভেতরে কেন? দরজা খোল, এই দরজা খোল। ভয় কেঁপে উঠল প্রেমা। শান্ত ভঙ্গিতে একবার প্রেমার পাংশুটে মুখের দিকে তাকালো শোভাম। এরপর শান্তভাবে খুলে দিল দরজা। পাভেল হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। চোখ দুটো তার জ্বলছে। বিছানার উপর শোভামের খুলে রাখা পাঞ্জাবি, দূরে খাটের এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে প্রেমা। পাভেল চিৎকার করে উঠল, বলল, এখানে কি হচ্ছে? কোনো রকমের চিন্তা, ভয় বা অস্বস্তি দেখা গেল না শোভামের চোখে মুখে। বরাবরের ন্যায় শান্ত কণ্ঠে পাঞ্জাবি গোছাতে গোছাতে বলল, রুমটা আমার জায়গায় আমি আছি, কিন্তু আমার বোন তার জায়গায় নেই। সে কেন এখানে সেটা তাকেই জিজ্ঞেস করো। এই পর্যায়ে যেন মূর্ছা যাবে প্রেমা। আল্লাহ, সবটা স্বপ্ন হয়ে যাক। কলেজে আসা সকল ভিক্ষুককে প্রেমা 100 করে টাকা দিয়ে দেবে, কিন্তু এই মানত যেন কাজে ফেললো না, বরং তার স্বপ্নকে সত্যি করতে পাভেলের এক থাপ্পড়ই যথেষ্ট ছিল। কান থেকে যেন ধোঁয়া বেরিয়ে গেল। কিন্তু কেন ব্যথা দূর অনুভূতি এখনো পায়নি প্রেমা। শুধুমাত্র জায়গাটা অসাড় হয়ে গেছে। ব্যথা হচ্ছে, ধীরে ধীরে চিনচিন করে উঠছে ব্যথা তার। পাভেল তার প্রশ্নের কোনো উত্তরই পেল না। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পুনরায় থাপ্পড় মারতে যেতেই হাত ধরে ফেলল শোভাম। নিমিষে গুটিসুটি পাকিয়ে তার পেছনে গিয়ে আশ্রয় নিল প্রেমা। পাভেলের দিকে তাকিয়ে হাসল শোভাম। বিদ্রুপ করে বলল, দেখেছো, তোমার থেকেও ও আমাকে বেশি সেফ মনে করে। থেমে কি যেন বলছিলে? ও কেন এত রাতে আমার ঘরে? কারণটা আমি বলি। ঠিক যে কারণে আরশিয়া সর্দার পুরো সর্দার বাড়ির মান সম্মান জলাঞ্জলি দিতে রাতের অন্ধকারে তোমার হাত ধরে পালিয়েছিল, ঠিক সেই কারণেই আজ প্রেমা শিকদার তোমাদের নাক কেটে রাতের অন্ধকারে আমার রুমে হাজির হয়েছে। বুঝেছো নাকি আরো বোঝাতে হবে? পরিস্থিতি তখন ভয়াবহ আকার ধারণ করেছে। নিস্তব্ধ মধ্যরাতের ঘটা তুলকালাম কাণ্ডে বাড়ির বড়রা হাজির হয়েছে শোভামের কক্ষের সামনে। খলিলুর সর্দার এখনো 2 হাত দিয়ে ঝাঁপড়ে ধরে আছে পাভেলকে, আর সে পাশেই স্বামীর হাত দুটো শক্ত করে ধরে সামলানোর চেষ্টা করছে। ইতিমধ্যে শোভামের সাথে হাতাহাতি হয়ে গেলেও সেটা মারামারি অবধি পৌঁছাতে পারেনি খলিলুর শিকদারের কারণে। তার পূর্বেই তিনি ক্ষুব্ধ পাভেলকে ছাড়িয়ে নেন। শোভাম আগের মতোই শান্ত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। শরীরের প্রতিটা শিরা উপশিরা দপদপ করে জ্বলছে রাগে। তন্ত্রার ঘোরটা আলগা হতেই নড়ে চড়ে উঠল পরশ। কাত হয়ে স্পর্শের দিকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চমকে উঠল। চোখ খুলে তাকাতেই দেখল বিছানা শূন্য। রুমের দরজা একেবারে খোলা। বাইরের লাইটের আলো স্পষ্টভাবে আলোকিত করছে রুম। কিছুটা শব্দও ভেসে আসছে। চোখ জোড়া কুঁচকে থম মেরে বসে রইল পরশ। মস্তিষ্ক হঠাৎই এতটা পরিবর্তন নিতে পারছে না। রাত যে কাটেনি সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই রাতে কেন লাইট জ্বালানো সারা বাড়ির? আর স্পর্শী বা কোথায়? এরই মধ্যে পাভেলের কণ্ঠস্বর কানে আসতে মস্তিষ্ক সজাগ হলো। দ্রুত বিছানা থেকে নেমে শার্ট গায়ে দিল। এরপর হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। সবার উপস্থিতি শোভামের রুমে সেটা বুঝতে পারতে এগিয়ে গেল সেদিকে। দরজার সামনে দাঁড়াতেই পাভেলের দিকে নজর গেল। ভাইকে দেখতে গা ঝাড়া দিয়ে সকলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এগিয়ে এলো দরজার দিকে। কণ্ঠে তেজ এবং রাগ নিয়ে সবকিছু বলতে পরশ শোভামের দিকে চাইল। প্রেমার অস্তিত্ব তার এখনো পেছনেই। থরথর করে কাঁপছে আর হেঁচকি তুলছে। দেখে বোঝাই যাচ্ছে এতক্ষণ কেঁদেছে সে। পাভেল আবারও ক্ষেপে উঠল, বলল, দেখ, বেহায়ার মতো শুয়ারের বাচ্চার মতো এখনো পেছনে দাঁড়িয়ে আছে। আমাদের থেকেও নাকি ওখানে সেফ মনে করে বলে দাঁড়িয়ে আছে। পরশ পুরো রুমটার দিকে চোখ বুলিয়ে নিল। শামসুর সর্দার থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা সদস্য, এমনকি তার বোনের পরিবারের লোকও এখানে উপস্থিত। স্পর্শী চোখ রুমের এক কোনায় দাঁড়িয়ে নীরব ভঙ্গিতে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে প্রেমার দিকে চোখ দিল। কোনো রকম উত্তেজিত না হয়ে থমথমে কণ্ঠে গাম্ভীর্যের স্বরে বলল, আমার সাথে আয়। সে শান্ত কণ্ঠের সাথে যেন কেঁপে উঠল প্রেমা, কিন্তু দাঁড়িয়ে থাকতে আর পারল না। গুটি গুটি পায়ে কেঁপে কেঁপে এগিয়ে গেল বড় ভাইয়ের পিছু পিছু। প্রতিটা কদম ফেলার পর পর চোখ অসহায়ত্ব নিয়ে তাকাচ্ছে শোভামের দিকে। স্পর্শী সম্পূর্ণটা লক্ষ্য করল। পাভেল এই মুহূর্তে রেগে আছে ভীষণ। পরশ নিজেও যে স্বাভাবিক আছে সেটা সামনাসামনি দেখালো বিশ্বাস হবে না স্পর্শিয়ার। 2 ভাই একই সাথে প্রেমাকে ডেকেছে। এই মুহূর্তে ভাই বোনের ব্যাপার বলে একান্তে ছাড়ল। বিষয়টা মোটেই সুবিধার হবে না।
না এবং বরং ঘটনাটা আরও পেঁচাবে। প্রেমার পিছু পিছু সেও এগিয়ে গেল। রুম থেকে বের হওয়ার সময় কিছু একটা ভেবে আরশিকে ইশারা করতে সে নিজেও ছুটল বোনের সাথে সাথে। 2 কদম বাইরে এগিয়ে থেমে পেছনে ফিরে বলল, সবাই ঘুমাতে যাও, যা হওয়ার সকালে হবে। বর্তমান কক্ষটা স্পর্শিয়ার, দরজা ভেতর থেকে লক করে রাখা। ভেতরে রয়েছে মোট 5 জন ব্যক্তি এবং প্রত্যেকেই শিকদার বাড়ির সদস্য। পরশ গম্ভীর মুখে প্রেমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার অবস্থা এখন খাটের উপর। পাশে পাভেল বসে ফুঁসছে। প্রেমা এখনো ট্রমার মধ্যে। রুমের এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোপাচ্ছে। পাশে স্পর্শী দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে উদ্দেশ্য 2 ভাইয়ের মধ্যে কেউ মারার জন্য উদ্যত হওয়ার আগেই সে ঠেকাবে। রুমের বাম কোনায় সোফার উপর চিন্তিত চিত্তে বসে আছে আরশি। তার দৃষ্টি বোনের দিকে। শুধুমাত্র একটা ইশারার জন্য বসে আছে নিরলসভাবে। শোভামের ঘরে কেন গিয়েছিলি? পরশ শান্ত কণ্ঠে প্রশ্ন করল প্রেমাকে, কিন্তু এই গুরুগম্ভীর পুরুষালী স্বরটা যেন রুমের 4 কোনায় ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে বারংবার ভেতর থেকে নাড়িয়ে দিল প্রেমাকে। ভয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল আবারও। চোখ দুটো বন্ধ করে দাঁত মুখ খিচিয়ে নিজেকে সামলালো পরশ। পুনরায় গম্ভীর গলায় বলল, কান্না বন্ধ কর। এত রাতে ওই রুমে কেন গেছিলি? কে ডেকেছিল তোকে? শোভাম ডেকেছিল? প্রো কোচকে পরশের দিকে তাকালো স্পর্শী। অগোচরে মুখ বাঁকিয়ে আরেক দিকে তাকালো প্রেমা। এবারেও কোনো উত্তর না দিয়ে ফোপাতে লাগলো। আর ধৈর্য ধরে রাখতে পারল না পাভেল। রাগ গিজে গিজ করতে করতে এগিয়ে এলো প্রেমার দিকে। বাধা হলো স্পর্শী। প্রেমাকে নিজের পেছনে লুকিয়ে পাভেলকে বোঝানোর স্বরে বলল, সাবধান, এর আগেও মেরেছো তুমি, আর এগোবে না। যা জিজ্ঞেস করার আমি করছি। তুমি এসবের মধ্যে এসো না। ঘটনা ঘটেছে অনেক আগে, আর তুমি আমাকে না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে তামাশা দেখছিলে। ধমকের স্বরে কথাগুলো বলতে স্পর্শী থেমে গেল। নিচু স্বরে বলল, আপনি ঘুমোচ্ছিলেন তাই ডাকিনি। ভেবেছিলাম হুট করে ঘুম ভেঙেই এসব দেখে বেশি উত্তেজিত হয়ে যাবেন। বাড়ি ভর্তি মেহমান, আমি চাইনি কেউ এই বিষয়গুলো জানুক, কিন্তু এর মধ্যেই পাভেল ভাই মারামারি বাঁধিয়ে দিলেন। উত্তর দিল না পরশ। এগিয়ে গেল প্রেমার দিকে বোঝানোর স্বরে বলল, কি হয়েছে আমায় বল। শোভম কি কোনো ভয় দেখিয়েছে তোকে, নাকি ও তোকে ডেকেছে? কেন গেছিলি এই রাতে ওর রুমে আমাকে বল। খেপে গেল স্পর্শী। পরশকে সামলানোর বদলে উল্টা প্রেমাকে ধমকে বলল, কি হলো বলছো না কেন? আমার ভাই তোমাকে ভয় দেখিয়েছে, নাকি ও তোমায় জোর করে নিজের রুমে নিয়ে গেছে? কোনটা? কেঁপে উঠল প্রেমা। হেঁচকি তুলে আমতা আমতা করে বলল, না, উনি ডাকেনি, ভয় দেখাওনি। তাহলে কি তুই স্বেচ্ছায় গেছিলি ওর রুমে? শুয়োরের বাচ্চা, তোর পায়ের প্রত্যেকটা শিরা কেটে পঙ্গু করে রাখবো আমি। আরে কি শুরু করলা তোমরা 2 ভাই? একটু তো চুপ করবা। এভাবে জিজ্ঞেস করলে কি কখনো কিছু বলবে? বেচারি তো শেষই, ভয়ই শেষ। পাভেল ফুঁসে উঠল। রাগে গিজগিজ করতে করতে বলল, ও বেচারি, ওর কত বড় সাহস! তোর পা লম্বা হয়ে গেছে না? বাড়িতে নিয়ে নেই তোর পা ছাঁচবো আমি, অসভ্যের বাচ্চা। স্পর্শী আর থামলো না, কিছু বললও না। সরাসরি দৃষ্টি দিল আরশির দিকে। চোখ দুটো বন্ধ করে সবার অগোচরে আলতো মাথা নেওয়াতেই সোফা থেকে উঠে দাঁড়ালো আরশি। সাথে সাথেই পেট চেপে পড়লো ফ্লোরে। ও মা গো আল্লাহ, আমাকে একটু ধরো। চমকে পেছনে তাকালো পাভেল। স্পর্শী ছুটে গেল দ্রুত। আরশি পেট চেপে ধরে অনবরত চিৎকার করছে। পাভেল হতভম্ব হয়ে গেল। এগিয়ে এসে আরশিকে ধরতে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলল, আমার খুব পেটে ব্যথা হচ্ছে পাভেল ভাই, আমাকে একটু রুমে নিয়ে চলুন না। স্পর্শী পাভেলের অপেক্ষা না করে বোনকে টেনে দাঁড় করানোর চেষ্টা করলো। মুহূর্তে চোখ মুখ খিচিয়ে চিৎকার করে উঠল আরশি। বলল, পারবো না, দাঁড়াতে পারবো না, পেটে চাপ পড়ছে ভীষণ। দ্রুত গতিতে স্পর্শীকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিল পাভেল। ধমকের সুরে বলল, এভাবে ধরছো কেন? ও ব্যথা পাচ্ছে না? তোমার সাহায্য লাগবে না, আমি নিচ্ছি ওকে। বলে আলগোছে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শীও আর দাঁড়ালো না। প্রেমার হাত ধরে টেনে নিজেও পাভেলের পিছু পিছু এলো। রুমের বাইরে প্রেমাকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকলো। এরই মধ্যে পাভেল দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। স্পর্শী অবাক হয়ে বলল, ও কোথায় গেল? আর সে ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলল, রান্নাঘর থেকে গরম পানি পট আনতে গেছে। সিচকাদুনি কোথাকার। এত চিৎকার করতে কে বলেছে? হ্যাঁ, আমি নিজেই তো ঘাবড়ে গিয়েছিলাম আদৌ সত্যি সত্যি ব্যথা হচ্ছে কিনা ভেবে। আর সে কিছু বলার প্রয়াস করতে পাভেল ঢুকলো ভেতরে। তাকে দেখতে আর সে কান্নারত কণ্ঠে বলল, আপু, আজকে রাতটা একটু তুই আমার সাথে থাক না, আমার অনেক ব্যথা করছে। পাভেল পানি নিয়ে এগিয়ে এসে আরশিকে ধরে বলল, লাগবে না, আমি আছি তো।
তাছাড়া খুব বেশি দরকার হলে ডেকে নেব, ভয় পাস না, আমি আছি তো। সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু ঘুমানোর চেষ্টা কর। আর কথা বাড়ালো না স্পর্শী, রুম থেকে বেরিয়ে এলো চুপচাপ। এরপর প্রেমার হাত শক্ত করে টেনে আনলো অন্ধকারে, ধমকের সুরে বলল, তোমাকে বাঁচাচ্ছি মানে এটা ভেবো না এসব ফালতু কাজে সায় দিচ্ছি। তুমি নিজের সাথে সাথে আমার ভাইয়েরও মান সম্মান ধুলোয় মিশিয়েছো। এত রাতে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের রুমে একসাথে ধরা পড়েছো, এর মানে জানো? এর মানে অসভ্যতা। শিক্ষা হলে আর দ্বিতীয়বার এই ভুল করবে না। আমার সাথে এসো। দু হাত দিয়ে মাথা চেপে নিচু মুখে খাটের উপর থম মেরে বসে আছে পরশ। স্পর্শী ভেতরে ঢুকতেই বলল, প্রেমা কোথায়? এবার তো ছাড়ো প্লিজ, মেয়েটা এমনিতেই ট্রমার মধ্যে আছে। তোমার কি মনে হয় এখন ওকে কোনো প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দেবে? উল্টো কাঁদবে আরো। তার থেকে বরং ও আজকের রাতটা নিজেকে সামলাক, সকালে গিয়ে আমি সবটা জেনে নেব। এখন ঘুমাক গিয়ে। পরশ শান্ত দৃষ্টিতে স্পর্শীর দিকে চাইলো, বলল। ও এখন ঘুমাবে। অবাক হলো স্পর্শী, বলল। এখানে আর রায় জানালো পরশ, বলল। তুমি ওকে নিয়ে খাটে ঘুমো। তুমি? দীর্ঘশ্বাস ফেললো পরশ, উঠে বারান্দার দিকে পা বাড়াতে বাড়াতে বলল। আমার আর ঘুমের প্রয়োজন নেই। মাথা নুয়ে রুম থেকে বের হলো স্পর্শী, প্রেমার হাত ধরে রুমে নিয়ে এলো। বিছানা ঠিক করে দিয়ে শুয়ে দিল একপাশে, গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে নিচু স্বরে বলল, চুপচাপ ঘুমাও, একদম কাঁদবে না। তোমার কান্নার আওয়াজ শুনলে কিন্তু তোমার ভাই আবার রেগে যাবে। ভয়ের কিছুই নাই, যা হওয়া সকালে হবে। ভাবি আছে তো, এখন ঘুমিয়ে পড়ো। প্রায় 10-15 মিনিট কাটার পরেও ঘুমাতে পারল না স্পর্শী। বিছানা থেকে উঠে প্রেমার দিকে উকি দিতেই দেখলো সে ঘুমিয়ে পড়েছে, চোখের পাশটা পানিতে চিকচিক করছে। উঠে এলো স্পর্শী, আলমারির উপর থেকে পাটিটা নিয়ে এগিয়ে গেল বেলকনির দিকে, নিচে সেটাকে বিছিয়ে দিয়ে পুনরায় এগিয়ে এলো রুমে। একটা কম্বল আর একটা বালিশ নিয়ে আবারও গেল বেলকনিতে। পরশ এখনো ঠায় হয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। জোর করে টেনে নিয়ে বসালো স্পর্শী, এরপর কম্বল জড়িয়ে দিয়ে নিজেও ঢুকে পড়লো। শক্ত করে জড়িয়ে বুকে মাথা রেখে বলল, একটু সংযত হও আর তোমার ভাইকেও সামলাও। আরশি যে খুব ছোট তাও নয়, আবার যে খুব বেশি বুঝদার সেটাও আমি বোঝাতে চাইছি না। শুধুমাত্র এটুকুই বলছি যে ওর বয়সটা আবেগের, ভুল করার। তোমরা দুই ভাই মিলে ওকে মারছো, ধমকাচ্ছ, হুমকি দিচ্ছ, আঘাত করে কথা বলছো। এতে যে সব কিছু সমাধান হবে এমনটাও নয়, বরং উল্টো কিছু ঘটতে পারে। আমি মানছি ও ভুল করেছে, কিন্তু তোমাদের এমন প্রতিক্রিয়ায় যদি অভিমান করে বা ভয় পেয়ে লজ্জায় আবেগের বশে উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কি করবে? শোনো না, তোমরা একটু নিজেদের সামলাও। আমি ওকে সবটা জিজ্ঞেস করব, আর আমি নিশ্চিত প্রেমা আমাকে সবটা বলবেও। ওর যে গার্ডিয়ান, তোমরা দুই ভাই এমনও তো না। আব্বু আম্মু বেঁচে আছে, প্রেমা তাদের মেয়ে। আমি ওর থেকে সবটা জানি। এরপর আব্বু আম্মুকে জানাও, ওরা সব দেখে শুনে যা ভালো মনে করে তাই করুক। বুঝেছো? মাথা ঠান্ডা করো প্লিজ। ভোরের আলো সদ্য ফুটতে শুরু করেছে। রাতের কালো অন্ধকার যুক্ত আকাশটিতে ধীরে ধীরে লালচে আভা দৃশ্যমিত হচ্ছে। গাছের সবুজ বর্ণ এখনো স্পষ্ট না দেখা গেলেও একটা কালচে পাতার অবয়ব চক্ষু সম্মুখে ফুটে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফজরের আজান দিয়ে ফেলবে, আর তার পরক্ষণেই ধরণী সেজে উঠবে আলোয় প্রস্ফুটিত হয়ে। আরামদায়ী একটা আসনের মধ্যে গুটিসুটি পাকিয়ে শুয়ে আছে স্পর্শিয়া। এই আসনটি কোনো বস্তুর তৈরি নয়, বরং এটা রক্ত মাংসে গড়া একটা মানুষের শরীর। অত্যন্ত ছোট্ট প্রশস্ত ডাবল সোফাটাতে স্ত্রীকে মূল্যবান মুক্তার ন্যায় ঝাপটে বুকের মধ্যিখানে লুকায়িত করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পরশ শিকদার। পাশ থেকে যেন গড়িয়ে না পড়ে যায় সেজন্য সুরক্ষা হিসেবে পেঁচিয়ে রেখেছে দুবাহু দিয়ে পিঠময় আবদ্ধ করে। মোটা কম্বলটা দিয়ে পেঁচিয়ে শক্ত করে দলা পাকিয়ে বেঁধে রেখেছে বক্ষ পিঞ্জরে। তারা শুয়েছিল সেই ব্যালকনিতে শক্ত পাটি বিছিয়ে, কিন্তু এই শীতের রাতে ঠান্ডা হাওয়া ও শিশিরের প্রকোপে যে কোনো সময় গলা ব্যথা বা জ্বর বাড়তে পারে ভেবেই রাত 2টো নাগাদ চলে এসেছে রুমে। ঘুমন্ত স্পর্শীকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিতে গিয়েও শেষে মন সায় দেয়নি। পাশের ডাবল সোফাটার দিকে নজর যাওয়ার পর আর মুহূর্তও দেরি করেনি। এক প্রকার বুকের উপর নিয়ে শক্ত করে কম্বল দিয়ে পেঁচিয়ে ঘুমিয়েছে সেখানেই। শীতের ঠান্ডা সকালে এই পুরুষালী বুকের ওম ছেড়ে একদম উঠতে মন চাইছে না স্পর্শীর, কিন্তু উঠতে হবে। রাতের ঝামেলা দ্রুত মেটাতে হবে। যে অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা প্রেমা ঘটিয়েছে তাতে পরশবার পাভেলের ঘুম
ভাঙার সাথে সাথে এ বাড়ি ত্যাগ করতে হবে। সে সময় কথা বলার সময়টুকু পর্যন্ত পাওয়া যাবে না। কোনো রকম আলগোছের স্বামীর দৃঢ় বন্ধন হতে মুক্ত হলো স্পর্শী। কপালে আলতো ঠোঁট ছুঁয়ে পায়ে গায়ে চাদর পেঁচিয়ে বেরিয়ে কক্ষ ত্যাগ করে। আশেপাশে না তাকিয়ে এই ভোরবেলা চলে এলো শোভামের কক্ষের সামনে। কিছু সময়ের পার্থক্য নিয়ে ধীরে ধীরে দরজা ধাক্কাতে লাগলো স্পর্শী। শোভাম ঘুমু ঘুমু চোখে বিরক্তি নিয়ে দরজা খুলল। স্পর্শীকে এই 4:30টার সময় দেখে আশ্চর্য হলো। কণ্ঠে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, আবার কি কিছু হয়েছে? উত্তর দিল না স্পর্শী। দ্রুত পায়ে ঢুকে গেল রুমের ভেতরে। সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে শোভামের সামনাসামনি বসলো। কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে তাড়া দিয়ে বলল,